আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজ আপনাদের সাথে নতুন এক ভিডিওতে দেখা হলো এবং আজকের এই টপিকটা হলো বাংলাদেশের জিওগ্রাফিক্যাল পজিশন। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কেমন, কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা পাওয়ারফুল সেটা আমরা অনেকেই জানি না। আমরা অনেকেই আমেরিকা সহ ইন্ডিয়া বা অন্যান্য দেশ, সিঙ্গাপুর, বিভিন্ন দেশের আমরা অবস্থান সম্পর্কে খুব সচেতন। আমরা বুঝতে পারি তাদের প্রাকৃতিক অবস্থান খুব ভালো, কিন্তু আমরাও যে খুব ভালো অবস্থান আছে সেটা আমরা এখনও আসলে উপলব্ধি করতে পারিনি। তো সেটাই আজকে চাচ্ছিলাম আমি সহ আপনারাও সেটা উপলব্ধি করেন। আশা করি খুব সুন্দর একটি কথোপকথন হবে আপনাদের সাথে আমাদের। তো বাংলাদেশের দক্ষিণ দিকে রয়েছে বঙ্গোপসাগর। বঙ্গোপসাগর যার মাধ্যমে আমরা সারা বিশ্বের কাছে উন্মুক্ত, যেখান দিয়ে আমরা যা আমাদের আমদানি রপ্তানি করা প্রয়োজন খুবই স্বল্প মূল্যে যা আমরা করতে পারি আমাদের সমুদ্র বন্দর, সমুদ্রকে কাজে লাগিয়ে। বাংলাদেশের সমুদ্র সীমা এক বিশাল সমুদ্র সীমা। এই সমুদ্র সীমা বাংলাদেশ মিয়ানমার এবং ইন্ডিয়ার সাথে দুটি আলাদা আলাদা সময়ে আন্তর্জাতিক আদালতে মামলা করার মাধ্যমে জয়লাভ করে এবং বাংলাদেশের স্থলভূমির প্রায় সমপরিমাণ জায়গা বাংলাদেশের সমুদ্র এলাকা, নিজস্ব সমুদ্র এলাকা। ফলে চিন্তা করতে পারছেন কতটা সমৃদ্ধ। এবং এই সমুদ্র সীমার মধ্যে আমাদের রয়েছে বিপুল পরিমাণে খনিজ সম্পদ, যা এখনও আমরা উত্তোলন করতে সমর্থ হইনি। আমাদের আরও বেশি এখানে গবেষণা করা উচিত। আমাদের যারা সরকারের দায়িত্বপ্রাপ্ত আছেন তারা যদি এদিকে নজর দিচ্ছেন, বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি প্রধান চিফ অ্যাডভাইজার হিসেবে আছেন এবং তিনি এদিকে নজর দিয়েছেন এবং যারা এক্সপার্ট বিভিন্ন দেশ থেকে তাদেরকে এনে এখানে আমরা তাদেরকে পারিশ্রমিকের মাধ্যমে তাদেরকে গবেষণা, এরপরে রিসার্চ, তথ্যানুসন্ধান বিভিন্ন ধরনের আমরা কাজ করে আমরা তেল, গ্যাস, খনিজ সম্পদ, মৎস্য সম্পদ, অনেক ধরনের সম্পদ আমরা এখান থেকে উত্তোলন করতে পারি। সম্প্রতি জানতে পেরেছি যে বাংলাদেশের এই বঙ্গোপসাগরের এই যে নিজস্ব সমুদ্র এলাকা, এখানে বিপুল পরিমাণে তেল, গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে, মজুদ আছে। আমাদের আসলে এগুলো আরও বেশি গবেষণা করতে হবে, উত্তরণের জন্য চেষ্টা করতে হবে, যেটা আগামীর বাংলাদেশকে ব্যাপক অংশে পরিবর্তন করে দিতে পারে, যেটা বাংলাদেশের জন্য একটি বড় গেম চেঞ্জার হয়ে আসতে পারে। বাংলাদেশ এই সাউথ এশিয়াতে এবং সাউথ ইস্ট এশিয়া সহ এশিয়া মহাদেশে বাংলাদেশের অবস্থান অনেক এগিয়ে যাবে বলে আমার বিশ্বাস। যা বর্তমানে যে রিসোর্সগুলো আছে এগুলো যদি আমরা কাজে লাগাতে পারি, জাস্ট আমাদের এখন শুধুমাত্র ডিসকভার করার পালা। আমাদের সব কিছু আছে। এরপরে বাংলাদেশের সিলেটে কুলাউড়া পাহাড়, এই কুলাউড়া পাহাড়ে ব্যাপক পরিমাণে ইউরেনিয়াম মজুদ আছে। এই ইউরেনিয়ামের খবর আমরা জানি না, কিন্তু জানে আমেরিকা, ইউএস। তারা, আমার সালটা ঠিক মনে পড়ছে না, তারা কোনো এক সালে বাংলাদেশ সরকারকে রিকোয়েস্ট করেছিল আমাদেরকে সিলেটের এই কুলাউড়া পাহাড়টা আমাদেরকে ব্যবহার করতে দেন, আমাদেরকে ইউজ করতে দেন। কিন্তু তখন বাংলাদেশ সরকার তার সার্বভৌমত্বের কারণে কোনো কিছুর সার্বভৌমত্বের ঝুঁকি হতে পারে, ইউএস তার আর্মি মিলিটারি এখানে পাঠাতে পারে এবং সেটা বাংলাদেশের আইনশৃঙ্খলা বা সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ হতে পারে, সেজন্য মানুষ দেয়নি। পরে জানা গেল তারা এখানে ব্যাপক পরিমাণে ইউরেনিয়ামের মজুদ পেয়েছে এই পাহাড়ে, যেখানে প্রায় 12 কেজির বেশি এখানে ইউরেনিয়াম আছে। কারণ বুঝতেই পারছেন কী পরিমাণ ইউরেনিয়াম। এই 12 কেজি ইউরেনিয়াম দিয়ে পুরো পৃথিবীকে কয়েকবার ধ্বংস করা যাবে, যে পরিমাণে ইউরেনিয়াম মজুদ আছে। তো এটা অবশ্যই আমেরিকার খুব প্রয়োজন। আমরা নিজেদের দেশ সম্পর্কে সেটা এখনও অবগত নই, জানি না। আমাদেরকে আরও বেশি জানতে হবে। আমাদের এই প্রাকৃতিক যে সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন তা উদ্ঘাটন করে সেগুলোর সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে হবে। তাহলেই তো দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে, দেশের মানুষের ভাগ্যের চাকা ঘুরবে, তাই নয় কি? আপনারাও সেটা কমেন্ট করে জানিয়ে দিন। এরপরে আমরা যদি বাংলাদেশের পূর্ব দিকে তাকাই, বাংলাদেশের পূর্ব দিকে আছে নেপাল। যেটা হচ্ছে হিমালয়ের দেশ। এই হিমালয়ের পাদদেশ থেকে নেপালের উৎপত্তি। নেপাল, যাদের কোনো সমুদ্র বন্দর নেই, তাদেরকে অন্য দেশের মুখাপেক্ষী হয়ে থাকতে হয়। তাদের ব্যবসা বাণিজ্য করার জন্য তাদের উন্মুক্ত
বা সুবিধাজনক অবস্থান নেই, তারা বাংলাদেশের চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে চায়। এখন আমরা যদি নেপালকে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর আমরা বাংলাদেশ সরকারও নেপালকে চট্টগ্রাম বন্দর ব্যবহার করার অনুমতি দিতে চাই, কিন্তু মাঝখানে বাধা হচ্ছে বাংলাদেশ এবং নেপালের মাঝখানে ইন্ডিয়ার চিকেন নেক বলে একটা জায়গা আছে, বা শিলিগুড়ি করিডোর, যার দূরত্ব শুধুমাত্র 40 কিলোমিটার। এই 40 কিলোমিটার যদি ইন্ডিয়া এখনও আমাদেরকে পারমিশন দেয়নি, এই 40 কিলোমিটার যদি পারমিশন ইন্ডিয়া দিয়ে দেয়, তাহলে আমরা বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল এই 3 দেশের ব্যবসা বাণিজ্যে একটা অভূতপূর্ব উন্নয়ন হবে। প্রচুর দুয়ার খোলা রয়েছে, এতে করে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের থেকে শুরু করে বিভিন্ন বন্দর থেকে রাজস্ব আয় বহুল পরিমাণে বৃদ্ধি পাবে। তেমনি এই রাজস্ব আয় আমরা দেশের উন্নয়নে ব্যাপকভাবে ব্যবহার করতে পারব। বাংলাদেশ সিঙ্গাপুরের মতো একটি অবস্থানে চলে যাওয়ার মতো ঘটনা ঘটতেই পারে, অস্বাভাবিক কিছু নয়। আর তাহলে বাংলাদেশের সাথে নেপালের এমন একটি সুসম্পর্ক রাখা, যাতে করে খুব দ্রুত এই দূরত্বটা আমরা কাটিয়ে উঠতে পারি এবং ইন্ডিয়ার সাথে সেভাবে আমরা স্ট্র্যাটেজিক্যালি দুই দেশেরই উন্নয়ন হয়, দুই দেশেরই সুবিধা রক্ষা পায়, তেমন একটি কাজ আমরা করতে চাচ্ছি। ইনশাল্লাহ বাংলাদেশের অগ্রগতি কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। ঠিক বাংলাদেশের উত্তর দিকে আরেক দিকে আছে ভুটানও এমন একটি দেশ যেটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, পাহাড় পর্বত দিয়ে ভরপুর, কিন্তু তার একটি সমস্যা, সেটা হচ্ছে তার কোনো সমুদ্র বন্দর নেই, যার কারণে সারা পৃথিবীর সাথে তার যোগাযোগ এক প্রকারের বিচ্ছিন্ন। ব্যবসায়িক সহ বিভিন্ন পণ্য আমদানি রপ্তানি থেকে শুরু করে সব ধরনের কাজকর্ম ভুটানে করতে হলে ভুটান তাকে অন্যান্য পার্শ্ববর্তী দেশের সাথে তার নির্ভরশীলতা বাড়াতে হয়। এক্ষেত্রে বাংলাদেশকে তারা পছন্দ করেছে। বাংলাদেশের সমুদ্র বন্দর, চট্টগ্রাম সমুদ্র বন্দর, মাতারবাড়ি সমুদ্র বন্দর, মংলা সমুদ্র বন্দর তারা ব্যবহার করতে চায়। বাংলাদেশও তাদেরকে ব্যবহার করার অনুমতি দিতে যাচ্ছে, কিন্তু বাংলাদেশ থেকে ভুটানের মাঝবর্তী যে জায়গাটা ইন্ডিয়ার অধীনে আছে, ইন্ডিয়ার 7 সিস্টারের অধীনে আছে, যেখানে বাংলাদেশ যদি অনুমতি পায়, ভুটান যদি পায়, তাহলে এখানে নিরবিচ্ছিন্নভাবে ব্যবসায়িক লেনদেন অব্যাহত থাকবে। এবং শুধু বাংলাদেশ এবং ভুটান নয়, ইন্ডিয়ারও ব্যাপক উন্নয়ন হবে। ইন্ডিয়া ব্যাপক ট্যাক্স রাজস্ব তারা সেখান থেকে সংগ্রহ করবে, বাংলাদেশ সংগ্রহ করবে। পাশাপাশি ভুটানও তার শুধু আমদানিও নয়, ভুটান রপ্তানিও করতে পারবে সারা পৃথিবীর সাথে। এদিকে আরেকটি বিষয় আমি বলতে মিস করেছি, সেটা হচ্ছে বাংলাদেশের সাথে নেপাল বাংলাদেশের বন্দর ব্যবহার করবে। আর নেপাল যেহেতু হিমালয় পর্বতমালার দেশ, হিমালয় থেকে যে নদীগুলো উৎপত্তি হয়েছে, যে পানির জলধারা উৎপত্তি হয়েছে, এই নদীগুলোর মাধ্যমে জলশক্তি ব্যবহার করে নেপাল বিপুল পরিমাণে হাইড্রো ইলেকট্রিসিটি প্ল্যান্ট তৈরি করতে পারবে, যা বাংলাদেশের জন্য খুবই দরকার। বাংলাদেশ সেই নেপালের হাইড্রো ইলেকট্রিসিটির পাওয়ার ব্যবহার করে বাংলাদেশ তার নিজ দেশে বিদ্যুৎ নিয়ে আসবে। একদিকে নেপাল চট্টগ্রাম পোর্ট ব্যবহার করার মতো সুবিধা পাচ্ছে, বাংলাদেশ নেপালের যে পাহাড়ি এলাকার নদীর প্রবাহ, সেই তীব্র নদীর প্রবাহ থেকে জলবিদ্যুৎ উৎপন্ন করার মতো একটি সুবিধা পাচ্ছে। দেখা যাচ্ছে নেপালের সাথে বাংলাদেশ সম্পর্ক খুবই এক্সচেঞ্জেবল, খুবই পরস্পর স্বার্থ রক্ষা করে এমন এক ধরনের রিলেশন তৈরি হতে পারে নেপালের সাথে। নেপাল বাংলাদেশের ওয়ান অফ দ্য ক্লোজেস্ট ফ্রেন্ড হয়ে যেতে পারে এই প্রকল্প বাস্তবায়ন করতে পারলে। ভুটানের সাথে বললাম। এরপরে বাংলাদেশের একদিকে আছে 7 সিস্টার্স, ইন্ডিয়ার 7 সিস্টার্স। এই 7 সিস্টার্সের কোনো নিজস্ব সমুদ্র বন্দর নেই। সমুদ্র বন্দর আসলে এতটাই গুরুত্বপূর্ণ কোনো একটা দেশের জন্য যে সমুদ্র বন্দর তার পুরো জিওগ্রাফিক পাওয়ার এটা বহুল অংশে বৃদ্ধি করে দিতে পারে। এটা আপনি যে কোনো দেশের দিকে তাকান, যারা উন্নত দেশ, যারা উন্নত শক্তিধর দেশ, যারা অর্থনীতি এগিয়ে আছে, প্রত্যেকের সমুদ্র বন্দর আছে। সমুদ্র বন্দর ছাড়া আপনি পৃথিবীর সাথে ডিসকানেক্টেড।
যেটা ইন্ডিয়ার সেভেন সিস্টার্সের নেই। যার কারণে ইন্ডিয়ার সেভেন সিস্টার্স আপনি বলতে পারেন, আপনি বলতে পারেন যে কলকাতা বন্দর থেকেও তারা পণ্য আমদানি করতে পারে, কিন্তু কলকাতা বন্দর ইন্ডিয়ার সেভেন সিস্টারের জন্য খুবই দূরে হয়ে যায়। এতে করে জ্বালানি খরচ বাড়বে এবং যাতায়াতের সময় বাড়বে, তো দুই দিকে কস্ট বেশি বাড়ছে। কিন্তু বাংলাদেশের চট্টগ্রাম পোর্ট যদি ইন্ডিয়ার সেভেন সিস্টার্সগুলো ব্যবহার করে, মণিপুর, আসাম, মিজোরাম, ত্রিপুরা, তাহলে তাদের আন্তর্জাতিক বাণিজ্যের সাথে যুক্ত হওয়ার অপার সম্ভাবনা এবং খুব কম খরচে কম সময়ের মধ্যে তারা তাদের পণ্যগুলো বন্দর থেকে লোড আনলোড করতে পারবে, যেটা আসলেই বর্তমান সময়ে ব্যবসা বাণিজ্যের এই পৃথিবীতে টিকে থাকার জন্য অতীব জরুরি। তা আমরা এই নিজেদের পারস্পরিক সুবিধাগুলো চলুন বিবেচনা করি। পারস্পরিক সুবিধাগুলো যদি বিবেচনা না করি তাহলে সে দেশ পিছিয়ে যাবে। বর্তমানে তথ্য প্রযুক্তির যুগ, বর্তমান সময় ব্যবসা বাণিজ্যের যুগ। এক্ষেত্রে নিজেদের পারস্পরিক স্বার্থ রক্ষার ক্ষেত্রে আমাদের ভৌগোলিক অবস্থানগুলো দিন দিন আরও খুব ভালোভাবে ইউটিলাইজ করা প্রয়োজন। তো সেদিক থেকে আমি বলবো যে ইন্ডিয়ার সেভেন সিস্টার্সও তারা বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখতে চায়। এখন একদিকে ইন্ডিয়ান যে প্রশাসন, প্রাইম মিনিস্টার মোদি বা বিজেপি যে দল, তারা যদি এদিকে একটু চোখ তুলে তাকায়, তারা যদি নিজেদের মধ্যে যে রেষারেষি এগুলো যদি ভুলে যেতে পারে, এগুলো যদি ভুলে গিয়ে সুসম্পর্ক বজায় রাখতে পারে। কারণ ইন্ডিয়ান জনগণ, সাধারণ জনগণ, ব্যবসায়ী জনগণ, বাংলাদেশি জনসাধারণ, তারা চায় বাংলাদেশের সাথে ইন্ডিয়ার একটি ভালো সম্পর্ক বিল্ড আপ হোক। শুধু পলিটিক্যাল কিছু আনরেস্টের কারণে বর্তমানে সেটি থমকে আছে। এছাড়া বাংলাদেশের অপার সম্ভাবনা এবং বাংলাদেশের আশেপাশের যে দেশগুলো বললাম, ভুটান, নেপাল এবং ভারতের সেভেন সিস্টার, পাশাপাশি কলকাতার সাথে বাংলাদেশের তো গভীর নিবিড় ব্যবসায়িক সম্পর্ক, সেটা ভুলে গেলে চলবে না। কলকাতায় প্রতি বছর পশ্চিমবঙ্গ সহ শুরু করে চায়না, প্রতি বছর পশ্চিমবঙ্গ থেকে শুরু করে চেন্নাই, মাদ্রাজ, আরও ভারতের কয়েকটি রাজ্য শহরগুলোতে বাংলাদেশি যে যারা চিকিৎসার জন্য যায়, বাংলাদেশি রোগীদের বিপুল পরিমাণ ভিড় থাকে। এক সমীক্ষায় দেখা গিয়েছে প্রতি বছর বাংলাদেশ থেকে 10 লাখের মতো মানুষ ইন্ডিয়াতে চিকিৎসা ভিসায় যাচ্ছে, এবং সেটা নিশ্চয়ই কলকাতার উপর দিয়ে, পশ্চিমবঙ্গের উপর দিয়ে যাচ্ছে, যা কলকাতা পশ্চিমবঙ্গের ব্যবসা বাণিজ্যকে আরও অনেক সমৃদ্ধ করতে পারে এবং করছে। আমাদের বলা যায় বাংলাদেশের চতুর্দিকে, বাংলাদেশের দক্ষিণ দিকে বঙ্গোপসাগর, পশ্চিম দিকে পশ্চিমবঙ্গ, তারপরে বিহার, উড়িষ্যা, এদের সাথে বাংলাদেশের ব্যবসায়ী সম্পর্ক দিন দিন অনেক বৃদ্ধি পেয়েছে। পেঁয়াজ আমদানি রপ্তানি থেকে পেঁয়াজ, মশলা, আলু, চাল, গম থেকে শুরু করে বিভিন্ন টেকনোলজিক্যাল পণ্য, সফটওয়্যার, বিভিন্ন দর্শনার্থী প্লেস, যার জন্য বাংলাদেশের সাথে ইন্ডিয়ার গভীর সম্পর্ক। বিভিন্ন কারণে বাংলাদেশিরা ইন্ডিয়াতে যাচ্ছে এবং ইন্ডিয়ানরাও বাংলাদেশে আসছে। বাংলাদেশে বর্তমানে এক সার্ভেতে দেখা গিয়েছে বাংলাদেশে বর্তমানে প্রায় অফিসিয়ালি 5 লাখের মতো ইন্ডিয়ান কাজ করছে, কিন্তু আনঅফিসিয়ালি বলতে গেলে মোট 10 লাখের উপরে ইন্ডিয়ান নাগরিক কাজ করছে। তো দুই দেশের সংস্কৃতির আদান প্রদান, পারস্পরিক মূল্যবোধ, ধর্মীয় বিশ্বাসের আদান প্রদান খুব নিবিড়। শুধু দুইটা বর্ডারের মাধ্যমে আলাদা হয়েছে। এছাড়া দুই দেশের মানুষ একে অপরকে খুবই ভালোবাসা, খুবই আন্তরিকতা, খুবই একে অপরকে শ্রদ্ধা করে, একে অপরের মঙ্গল কামনা করে এবং একে অপরের লাইফ স্টাইলও অনেকটাই সিমিলার। তো আমি আবারও সারসংক্ষেপে আসছি যে বাংলাদেশের দক্ষিণ দিকে বঙ্গোপসাগরের অপার সম্ভাবনা, সারা বিশ্বের সাথে আমাদের দুয়ার খোলা, এবং প্রাকৃতিক যে সম্পদ, মৎস্য থেকে শুরু করে খনিজ সম্পদ আহরণ করা, এগুলোর বিপুল সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশের পশ্চিম দিকে ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ থেকে শুরু ইন্ডিয়ার সমগ্র অঞ্চলের সাথে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের ব্যাপক প্রসার বৃদ্ধি পাচ্ছে এবং ব্যাপক আরও সমৃদ্ধ হওয়ার সম্ভাবনা আছে। এবং বাংলাদেশের উত্তর দিকে নেপাল, ভুটান তাদের বাংলাদেশের বন্দর ব্যবহার করার অনুমতি দরকার। বাংলাদেশ অনুমতি দিচ্ছে, কিন্তু মাঝখানে ইন্ডিয়ার ওই জায়গাটা বাধাপ্রাপ্ত হয়ে যাচ্ছে। তো বাংলাদেশ যদি ইন্ডিয়া এবং নেপালের সাথে খুব ভালো একটা চুক্তি নেগোসিয়েশন আসতে পারে, আশা করা যায় সেটাও অনেকটাই লাঘব হবে। এবং ভুটান তো সেম, ভুটানেরও বাংলাদেশের পোর্ট ব্যবহার করা খুবই অতীব জরুরি হয়ে পড়েছে। তাদের আমদানি রপ্তানি কাজ, ব্যবসা বাণিজ্য ধীরগতি হওয়ার মূল কারণ হচ্ছে এই সমুদ্র বন্দর, যেটা বাংলাদেশ সেক্ষেত্রে খুব খুব শক্তিশালী একটি সাহায্য নিয়ে এগিয়ে আসতে পারে। এরপরে বাংলাদেশের আমরা বলবো বাংলাদেশের আর একদিকে আছে এই সেভেন সিস্টার। এই সেভেন সিস্টার বাংলাদেশের জন্য খুবই আশীর্বাদ স্বরূপ হতে পারে, খুবই আশীর্বাদ স্বরূপ। কারণ সেভেন সিস্টারের যে রাজ্যগুলো তাদের কোনো সমুদ্র বন্দর নেই, যার কারণে তারা ব্যবসা বাণিজ্য করার জন্য তারা চট্টগ্রাম বন্দরের উপর অনেকটাই নির্ভরশীল। তাহলে এবং বাংলাদেশের একদিকে আছে কিন্তু সুপার পাওয়ার চায়না, একদিকে ইন্ডিয়া, দুই সুপার পাওয়ারের মাঝখানে বাংলাদেশ আছে। এছাড়াও বাংলাদেশের উপরে একটি ভালো নজর রয়েছে এখন বর্তমানে আমেরিকার, রাশিয়া। বাংলাদেশের যে জিওগ্রাফিক্যাল লোকেশন, পজিশন, জিওপলিটিক্যাল সিচুয়েশন, তা অন্য যে কোনো সময় তুলনায় বর্তমানে বাংলাদেশের জনগণ খুব ভালোভাবে বোঝে। কারণ বাংলাদেশের মানুষ এখন আর আগের মতো নেই, তারা এখন গবেষণা করে, রিসার্চ করে, তারা এখন জানে যে বাংলাদেশের গুরুত্ব কতটুকু বৃদ্ধি পেয়েছে এই পৃথিবীতে। তাই বাংলাদেশ সকল এই জায়েন্ট সুপার পাওয়ার দেশগুলোর সাথে তাল মিলিয়ে চলতে চায় এবং চলার জন্য বাংলাদেশকে সেভাবে স্ট্র্যাটেজিক্যালি, টেকনিক্যালি ডিল করতে হবে, ডিসিশন নিতে হবে, বাইলেটারাল এগ্রিমেন্ট করতে হবে, যা দুই দেশের জন্যই লাভজনক হবে। আশা করা যায় আপনাদেরকে আজ আমি অনেক কিছুই বলতে পেরেছি, অনেক কিছু জানাতে পেরেছি। ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলা সামর্থ্য দেন আমাকে, আরও নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আপনাদের অপেক্ষায় থাকলাম। আপনিও আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকেন। আপনারাও ইনশাআল্লাহ দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজ দেশকে ভালোবাসবেন এবং নিজের দেশের প্রায়োরিটি আগে দেবেন। ধন্যবাদ।